গল্পের ঝুলি থেকে আজ তোমাদের জন্য থাকলো একটি নতুন ভূতের গল্প, প্রেতের গুপ্তধন। এটি আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা। গল্প ও গল্পের সূত্রধার দীপ। শুনতে থাকো প্রেতের গুপ্তধন। দিগম্বর বাজারের একজন নামকরা ব্যবসাদার ভুবন ভৌমিক চালের ব্যবসা করে খুব অল্প সময়ের মধ্যেই সে ফুলে ফেঁপে উঠেছে। সে এখনো বিয়ে থা করেনি, একাই থাকে। আজ থেকে প্রায় 3 বছর আগে অন্য সংস্থানের তাগিদে তার প্রথম দিগম্বরে আসা। সংসারে তখনও সে একাই ছিল। মা বাবা আগেই গত হয়েছিলেন। গ্রামে শুধু একটি বসত বাড়ি ও তার লাগোয়া কিছু জমি তার ছিল। কোনো রকমে চাষবাস করে কষ্টে সৃষ্টে তার দিন চলে যেত। কিন্তু সে বছর বন্যায় তার গ্রাম যখন প্রায় পুরোটাই ভেসে যায়, তখন সে গ্রামের মায়া ত্যাগ করে অন্য সংস্থানের অন্য উপায় খুঁজতে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। নানা জায়গায় ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যের সময় সে দিগম্বর বাজারে এসে পৌঁছায়। সারা বাজারটা সে ঘুরে ঘুরে দেখতে থাকে। ভুবন গ্রামের আর 5টা সাধারণ ছেলের মতোই সাধারণ। মাঝারি গড়ন, গায়ের রং ময়লা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, মুখে অল্প অল্প দাড়ি। তার পরনে হাফ হাতা জামা ও খাটো ধুতি। থাকার মধ্যে এখন তার সম্বল শুধুমাত্র একটি কাপড়ের ব্যাগ, যেটাকে সে কখনো কাছছাড়া করে না। ব্যাগে অবশ্য বিশেষ কিছু ছিল না তার। একটি ধুতি, জামা ও গামছা, আর একটি ছোট থলিতে তার শেষ সম্বল কিছু পয়সা বাঁধা ছিল। ঘুরতে ঘুরতে হঠাৎই খানিক আহারের প্রয়োজন বোধ হয় সে পাশেই একটি দোকান থেকে কচুরি কিনে খায়। সারাদিন নানা জায়গায় ঘুরে সে এমনিতেই ক্লান্ত ছিল। এখন খাওয়া দাওয়ার পরে তার শরীরে একটু আলস্য আসে। সে ওই দোকানের বেঞ্চিতেই বসে বসে তার অদৃষ্টের কথা চিন্তা করতে লাগে। দোকানের মালিক অসীম ময়রা অনেকক্ষণ থেকেই ভুবনকে লক্ষ্য করছিল। রাত একটু বাড়তেই যখন দোকানের বেচাকেনা প্রায় বন্ধ হয়ে এলো, তখন কি ব্যাপার তা জানার জন্য সে গিয়ে ভুবনকে জেরা করতে লাগলো। অসীম ময়রা বরাবরই খুবই দয়ালু প্রকৃতির মানুষ। এখন ভুবনের সব কথা শুনে তার যেন এই ছেলেটির ওপর একটু মায়া হলো। সে বললে, তো বাপু, কাজ একটা তো আছে, আর তা এ বাজারে, কিন্তু তুমি কি পারবে এই কাজ করতে? সে বড় খাটনির কাজ। শুনে ভুবন বলল, যে কোনো কাজই আমার চলবে, কিন্তু কি করতে হবে? অসীম ময়রা, হরিহর বাবুর একটা মুদিখানা দোকান আছে এই বাজারে। ওই যে দেখছো বাঁধা ফলের দোকানটা, ওর পিছন দিয়ে একটু গেলেই সামনে ওর দোকান। ভুবন বলল, এই বাজারেই দোকান? তা বেশ, কিন্তু কাজটা কি সেটা বলবেন তো? হরিহর বাবু বুড়ো মানুষ, শরীরও তেমন ভালো যায় না, তাই দোকানটিকে সামলানোর জন্য একটি ছোকরা দরকার। একটি ছেলে অফিসে ছিল তার দোকানে, কিন্তু মাসখানেক হলো দেশে যেমন নাম করে সে আর এমকো হয়নি। এদিকে হরিহর বাবুও সব দিকটা সামলে উঠতে পারেন না। একই বুড়ো মানুষ, বোঝই তো। তাই সকালে দোকানও খুলতে দেরি হয়, আবার রাতে তাড়াতাড়ি দোকান বন্ধও করে দেন। এই কদিনে ওর ব্যবসায় দারুণ ক্ষতি হয়ে গেছে। তাই দিন কয়েক আগেই একটি ছোকরার জন্য আমাকে বলছিলেন। শুনে ভুবন এক কথায় রাজি হয়ে গেল। অসীম ময়রা বলল, কাল সকালে বরং তাহলে তুমি এসো, আমি তোমাকে হরিহর বাবুর কাছে নিয়ে যাবো।
কিন্তু মুশকিলটা হচ্ছে সে রাতে থাকবে কোথায়? এখানে সে চেনেও না কাউকে। কেউ কি তাকে এই রাতটুকু নিজের বাড়িতে আশ্রয় দেবে? ভুবন তখন ময়রাকে একথা বলতে সে বললে, রাতে একটা বেঞ্চি বাইরে রেখে দিচ্ছি, তুমি বরং ওটাতেই শুয়ে পড়ো। মোটে তো একটা রাত, আর তোমার সাথে দামি জিনিস কিছু নেই তো? উত্তরে ভুবন বলল, দামি জিনিস আর কি থাকতে পারে আমার কাছে বলুন? এই একটা কাপড়ের থলি ছাড়া আর কিছুই নেই। এটাতেও বলতে গেলে আমার দুটো জামা কাপড় ও একটি গামছা আছে। সে তার পয়সার থলিটার কথা চেপে গেল, আর সে এখানেই মস্ত ভুলটা করলো। রাতে ময়রা দোকান বন্ধ করে চলে গেল, তার জন্য বেঞ্চিটা বাইরে রেখে গেল আর বলে গেল, সাবধানে থেকো বাপু, ভয়ের কারণ নেই, তবে এখানে একটু চোরের উপদ্রব আছে। তা তোমার কাছে যখন কিছু নেই তো কোনো চিন্তা নেই, এই বেঞ্চিতে শুয়ে আরামে ঘুমিয়ে পড়ো। বাজার ততক্ষণে ফাঁকা হয়ে গেছে। কিঞ্চিৎ দু একটা লোক বেঞ্চিতে বসে বসে চোখে পড়ল ভুবনের। তারাও শোয়ার জন্য তোড়জোড় করছে। চাঁদের আলোয় চারিদিক চকচক করছে। ব্যাগটাকে বালিশ বানিয়ে ভুবন বেঞ্চির ওপর শুয়ে পড়ল। নিচে একটা কুকুর যেন কোত্থেকে এসে জুটেছে। কুকুরটা তার দিকে মুখটা বাড়িয়ে নাক দিয়ে কিছু একটা শোঁকার চেষ্টা করলো। পরে নিচেটাতেই কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তির ফলে অল্পক্ষণের মধ্যেই ভুবন ঘুমিয়ে পড়ল। ভোরের দিকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো সে একটা ভেলায় করে মাঝ সমুদ্রে ভাসছে, আর তার পাশে একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। হঠাৎ যেন কুকুরটা জলে কিছু একটা দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ল। অমনি সমুদ্রে জলের ছিটে ভুবনের মুখে এসে লাগলো। সঙ্গে সঙ্গে ধড়পড় করে উঠে বসলো ভুবন। সে দেখলো সকাল হয়ে গেছে। রীতিমতো বাজারে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। কুকুরটাও কখন যেন সময় বুঝে পালিয়েছে। অসীম ময়রা এসে দোকান খুলেছে। সে দোকানের সামনের জায়গাটায় জলের ছিটে দিচ্ছিল, তাই ছিটকে গিয়ে ভুবনের মুখে লেগেছে। সে হাত দিয়ে মুখ মুছে আর মোড়া ভাঙল। অসীম ময়রা বললে, তো বাপু বেশ তো ভালোই ঘুম দিচ্ছিলে, তা রাতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। শরীর ক্লান্ত ছিল, শুয়েই ঘুমিয়ে পড়েছি। ময়রা বললে, যাও ওই চালের আড়তটা যে দেখছো ওর পাশে গুলিটা দিয়ে চলে যাও, নদী পড়বে, নিয়ে এসে গে যাও। যাই। বলে সে গামছা ও জামা কাপড় বের করতে যেই পিছনে তাকালো, অমনি তার বুকটা ছ্যাঁত করে উঠল। ব্যাগটা কোথায় গেল? এখানেই তো মনে হচ্ছে রেখেছিলাম। এই মাথার নিচেই তো ছিল। সে বেঞ্চির নিচেটা একবার উঁকি মেরে দেখলো, আশপাশটাতেও দেখলো যদি পড়ে গিয়ে থাকে, কিন্তু না, কোথাও দেখতে না পেয়ে শেষে ময়রাকে সে জিজ্ঞেস করলো যে সে তার ব্যাগটা দেখেছে কিনা। ময়রা চোখ মুখ কুঁচকে একটু ভেবে বললে, কই না তো, আমি তো এসে দেখলাম তুমি একাই শুয়ে আছো, ব্যাগ তো ছিল না, আর আমিও অত লক্ষ্য করিনি। হায় রে, কাপড় জামা গেছে যাক, কিন্তু ওর সাথেও কিছু পয়সাও যে ছিল থলিতে, সেটাও গেল। ধুর, মনে মনে বিলাপ করতে করতে সে হঠাৎ শটান উঠে দাঁড়িয়ে পড়ল। তার রকম দেখে অসীম ময়রা বললে, নিঘাত চুরি হয়েছে, তা যা গেছে যাক, কি আর করবে। তোমার তো ওতে আর কোনো টাকা পয়সা ছিল না, নাকি ছিল? বলে এসে ভুবনের দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। ভুবন বেজায় মুখ করে বললে, ছিল বই কি কিছু। তখন অসীম ময়রা বললে, আহা, তোমাকে তো বাবু কাল যখন জিজ্ঞেস করলাম তখন তো কই কিছু বলনি, তাহলে কি তোমার ব্যাগটা দোকানে রেখে দিতাম না? তা কি করবে এখন? যাও গে, নদীতে নিয়ে এসো গে, আমি তেল গামছা দিচ্ছি।
পয়সা করি কি আর কিছুই নেই তোমার কাছে? তা আছে কিছু। কাল যা তুমি ফেরত দিয়েছিলে ওইগুলো এই ধুতির খুঁটে বাঁধা ছিল, ওটাই আছে। আচ্ছা, ওগুলো আমাকে দিয়ে নাইতে যাও, এসে চেয়ে নিও ওখানে। যাও যাও, বেলা বয়ে যাচ্ছে, এদিকে আমারও অনেক কাজ পড়ে আছে। স্নান সেরে যখন সে এলো ততক্ষণে হরিহর বাবুও দোকান খুলেছিলেন। অসীমরা ভুবনকে সঙ্গে করে নিয়ে তার দোকানে গেল। ঠিক হলো যে মাইনের সাথে দুবেলা খাওয়া দাওয়াও সে পাবে। আপাতত একজোড়া ধুতি ও জামার ব্যবস্থা তিনি করে দেবেন, পরে মাইনে থেকে কেটে নেবেন। এইভাবে চললো কিছুদিন। সে একটা ঘরও ভাড়া করে নিয়েছিল বাজার থেকে খানিক দূরেই। রোজ সকালে এসে সে দোকান খোলে, দুপুরে বাবুর বাড়ি থেকে খাবার আনে, আবার রাতে দোকান বন্ধ করে বাবুর বাড়ি থেকে খাবার নিয়ে নিজের ঘরে ফিরে যায়। সারা দিন ধরে চলে তার খাটাখাটুনি। হরিহরবাবু বড়ই খিটখিটে মানুষ, এক চুলও এদিক ওদিক হবার জো নেই। শুধু দুপুরবেলাটা যখন কোনো খদ্দের থাকে না, তখন খানিকক্ষণের জন্য দোকান বন্ধ করে ভুবন নদীর পাড়ে খেয়াঘাটে গিয়ে বসে। এই সময় খেয়াঘাটও জনশূন্য থাকে, কিঞ্চিৎ দু একটা নৌকা আসা যাওয়া করে ঘাটে। অন্য দিনের মতো সেদিনও সে ঘাটে গিয়ে বসেছিল। চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে, জোয়ারের ফলে নদীও দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। ভুবন বসে বসে এই দৃশ্য উপভোগ করছিল। এমন সময় হঠাৎই তার চোখে পড়ল নদীর জল তোলপাড় করতে করতে কি একটা যেন ভেসে যাচ্ছে স্রোতের সঙ্গে। ভুবন সঙ্গে সঙ্গে উঠে এক ধাপ নিচে নেমে ভালো করে দেখে যে একটি মানুষ জলের মধ্যে থেকে হাত পা ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যাচ্ছে। তাকে দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছিল না যে সে স্বেচ্ছায় সাঁতার কাটতে কাটতে এগিয়ে যাচ্ছে। বিপদ বুঝতে পেরে প্রায় সঙ্গে সঙ্গেই ভুবন জলে ঝাঁপ মারল। সে কৌশলে সাঁতরে গিয়ে ধরে ফেলল লোকটিকে। ও স্রোতের সাথে ভাসতে ভাসতে খানিকটা দূরে গিয়ে জলের উপর ভেসে থাকা একটা গাছের ডালের সাহায্যে লোকটিকে টেনে ডাঙায় তুলল। লোকটির অবস্থা খুবই শোচনীয়। প্রচুর জল খেয়ে তার পেট একেবারে ফুলে গেছে। তবে একে লোক না বলে বুড়ো বললেই চলে। ভুবন তাকে চিৎ করে শুইয়ে বুকের ওপর চাপ দিয়ে জল বের করলো। এইভাবে কিছুক্ষণ চলার পর বুড়োর জ্ঞান ফিরে এলো ও সে উঠে বসার চেষ্টা করলো। তার পরনে ছিল সাদা সেনা ফতুয়া ও ধুতি। বয়স আন্দাজ 60-এর ওপরে। মাথায় কাঁচা পাকা চুল ও গাল ভর্তি দাড়ি। মোটের ওপর তার চেহারার বিশেষ কোনো তাৎপর্য নেই, শুধু একটা জিনিস ছাড়া, তার পিঠের বাঁদিকে একটা বড় কালো জরুল। আর সেটা এতটাই বড় যে সহজে চোখ এড়িয়ে যায় না। তাকে জল থেকে টেনে তোলবার সময় ভুবন সেটা লক্ষ্য করেছিল। বুড়োর দুরবস্থা দেখে ভুবন তাকে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে গেল। রাস্তার দোকান থেকে খাবার নিয়ে এসে খাওয়ালো। ক্রমে লোকটি একটু ধাতস্থ হলে ভুবন তার পরিচয় জানতে চাইল। উত্তরে সে যা বলল তার সারমর্ম এই। তার নাম নিতাই ঘোষ। সে পাশেই সাঁওতালপুরা গ্রামে থাকে। মদ আর জুয়ার পিছনে টাকা উড়িয়ে পা থেকে গলা পর্যন্ত দেনার দায়ে ডুবে আছে। সংসারে সে একা, নির্ঝঞ্ঝাট মানুষ। তবে এর পরেও ঝঞ্ঝাটটা তার নেহাতি কম ছিল না। ঘরে সর্বদা পাওনাদারেরা তাগাদা দিয়ে বেড়াচ্ছে, বাইরেও তাই। যার সাথেই দেখা হয় সেই টাকা চায়। অতিষ্ঠ হয়ে সে শেষে একটি চরম সিদ্ধান্ত নেয়। গ্রামে তার ভিটে মাটি ছাড়াও আলাদা বিঘা চারেক জমি জমা ছিল। সেই জমিগুলিকে চুপিসারে বিক্রি করে যে টাকা পেয়েছে সেটা সে ঘরে রাখার নিরাপদ হবে না ভেবে নদীর ধারের একটি নির্জন জায়গায় একটি অশ্বত্থ গাছের সবথেকে উঁচু ডালের একটি ফোঁকর দেখে সেখানে লুকিয়ে রেখে আসে। তার ইচ্ছা ছিল যে সেখান থেকে টাকা নিয়ে সে পাওনাদারদের চুকিয়ে দেবে ও সাথে সাথে বসত বাড়ি বিক্রি করে যে টাকা পাবে সেই সব টাকা কুড়ি নিয়ে তীর্থে চলে যাবে। তাই আজ দুপুরে চারিদিক ফাঁকা দেখে
টাকা বার করতে সে গাছে ওঠে। গাছটি মাটি থেকে বেরিয়ে এমনভাবে বেঁকেছে যে তার অর্ধেক অংশ নদীর ওপরে গিয়ে পড়েছে। মগডালে উঠতে গিয়ে তার ধুতি গাছের ডালে আটকে যায়। সেটা খুলতে গিয়ে টাল সামলাতে না পেরে সোজা জলে গিয়ে পড়ে। পরদিন ভোরবেলা ভুবন বুড়োটিকে তার গ্রামে পৌঁছে দিয়ে আসে। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। ভুবন বুড়োর কথা প্রায় ভুলেই গিয়েছিল। সেই দিন সন্ধ্যা থেকেই আকাশটা মেঘলা করেছিল। রাতে নামলো মুষলধারে বৃষ্টি ও সঙ্গে সঙ্গে কিছুক্ষণ অন্তর অন্তর বাজ পড়ার আওয়াজে চারিদিক কেঁপে উঠতে লাগলো। বিদ্যুতের ঝলকানিতে সারা আকাশ আলোকিত হয়ে উঠছে। দিকে দিকে গৃহস্থ বাড়িগুলি থেকে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। ভুবন কোনো রকমে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। গা হাত মুছে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বিছানায় প্রবেশ করলো। অনেক রাত্রে আন্দাজ 2-2:30 সময় হঠাৎ তার দরজায় কিসের যেন আওয়াজ হয়। এতে ভুবনের ঘুম ভেঙে গেলে প্রথমটা সে গা করে না, ভাবে হাওয়ায় হয়তো ধাক্কা লেগে আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পরে আবার ধাক্কা পড়ে, এবার আগের থেকে অনেকটা জোরে। সে চোখ রগড়াতে রগড়াতে উঠে গিয়ে দরজাটা একটু ফাঁক করলে দেখতে পায় যে একটি আবছা কালো মূর্তি তার দরজার একটু তফাতেই দাঁড়িয়ে আছে। ভুবন ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু তার মুখ দেখতে পায় না। তবে এটা বোঝা যাচ্ছে যে তার পরনে একটি খাটো ধুতি, গলা থেকে একটি লাল গামছা ঝুলছে। কে ওখানে? সামনে থেকে উত্তর এলো, আমি নিতাই ঘোষ। এত রাতে বুড়ো কি করছে এখানে ভেবে সে দরজাটা পুরোটা খুলল। এই বৃষ্টিতে এত রাতে আপনি এখানে কি করছেন জিজ্ঞেস করলো ভুবন। বুড়ো বললে, দরকার আছে বলেই না এসেছি। তা শোনো, আমার সাথে যেতে পারবে এক জায়গায়? কোথায়? আর চলোই না, ক্ষতি কিছু হবে না তোমার, বরং লাভ হতে পারে। তা এত রাতে আপনার কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ না, সব ঠিক আছে, চলো আমার সাথে। আচ্ছা চলুন, দাঁড়ান ছাতাটা নিয়ে নিই। আকাশটা একটু ধরেছে, কিন্তু বৃষ্টির ফলে সারা রাস্তা কাদায় প্যাচ প্যাচ করছে। ভুবন চটি জোড়া খুলে হাতে নিয়ে নিল, কারণ চটি পরে এ রাস্তা হাঁটা বড়ই দুষ্কর ব্যাপার। রাস্তার পাশেই একটি দোকানের চালার নিচে কতগুলি কুকুর জটলা করছিল। এখন তাদের দেখেই চেঁচামেচি জুড়ে দিল। বুড়ো এতক্ষণে অনেকটা আগে এগিয়ে গেছে। ভুবন জলকাদা মাছিয়ে একটু তাড়াতাড়ি পা চালালো। এইভাবে অনেকটা আসার পর ভুবন টের পেল যে এটা সেই গ্রাম যেখানে সেদিন সে বুড়োকে ছেড়ে দিয়ে গিয়েছিল। এতটা পথ আস্তে আস্তে তাদের মধ্যে কোনো কথা হয়নি। এবার ভুবনের একটু কৌতূহল হলো। সে বুড়োকে বলল, আরে এ তো আপনার গ্রামে এসে পড়লাম দেখছি, তা এখানে কি হবে বলুন তো? বুড়ো খানিকটা বিরক্তির স্বরে বলল, চলোই না, গেলেই দেখতে পাবে খন। বলেই বুড়ো তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। ভুবন আগেই বারবার পিছিয়ে পড়ছিল, এখন যেন একটু ছুটেই বুড়োর সাথে পাল্লা দিতে হচ্ছে তাকে। তাড়াহুড়ো করতে গিয়ে কাদায় ঢুকে থাকা একটি নুড়িতে হোঁচট খেয়ে সে রাস্তায় আছাড় খেয়ে পড়ল। ফলে তার ধুতি জামা সর্বস্ব কাদায় মাখামাখি হয়ে গেল। বুড়ো দূর থেকে ধমক লাগানো সুরে বললে, এইটুকু পথ হাঁটতেই দেখছি তুমি রাত কাবার করে দিলে। বলি করছোটা কি ওখানে শুয়ে শুয়ে? না ওঠো তাড়াতাড়ি। শুনে ভুবনের একটু রাগ হলো। সে মনে মনে বলল,
আমি এখানে শুয়ে শুয়ে কি করছি সেটা তুমি জানো না বুড়ো? বেশ ঘরে ঘুম দিচ্ছিলাম, তা মাঝরাতে এখানে ডেকে এনে কাদায় ফেলে আবার জিজ্ঞেস করছে যে আমি এখানে শুয়ে কি করছি। কোনো রকমে উঠে ধুতিটা ভালো করে গুঁজে আবার চলতে লাগলো ভুবন। এ কোথায় যাচ্ছে বুড়ো তাকে নিয়ে? এটা তোর বাড়ির রাস্তা নয়। জিজ্ঞেস করতেই এবার বুড়ো খেঁকিয়ে উঠল। হাঁটতে হাঁটতে তারা গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে এসে পৌঁছলো। বুড়ো বললে, সাবধানে এদিক দিয়ে এসো, ওদিকে বাজ পড়ে একটা নারকেল গাছ পড়ে গেছে, দেখো আবার উল্টে পড়ে যেও না যেন। গাছটা পার হতে গিয়ে ভুবন দেখলো কি একটা যেন পড়ে আছে গাছের ওখানটায়। দেখলে মনে হয় কেউ যেন শুয়ে আছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। বুড়ো বললে, আহ, এদিক ওদিক না তাকিয়ে চটপট পা চালাও, আমরা প্রায় এসেই পড়েছি। সেখান থেকে খানিকটা এগিয়ে এসেই তারা একটি গাছের সামনে দাঁড়ালো। গাছটি দেখতে কেমন যেন অদ্ভুত ধরনের। মাটি থেকে বেরিয়ে এমনভাবে বেঁকেছে যে তার অর্ধেকের বেশি অংশ নদীর ওপর গিয়ে পড়েছে। ভুবনের মনে পড়ল এটা সেই গাছ যে গাছটার কথা বুড়ো তাকে বলেছিল। আর সত্যি এটাকে দেখে সহজেই চিহ্নিত করা যায়। ভুবন বলল, আচ্ছা, আপনি কি আমাকে বাদলার রাতে টানতে টানতে এই গাছ দেখানোর জন্য নিয়ে এলেন নাকি? গাছ দেখবার জন্য না, গাছে উঠবার জন্য ডেকে এনেছি তোমাকে। নাও নাও, চটপট গাছে উঠে পড়ো দেখি, আমার কাছে আর বেশি সময় নেই। কেন সময় নেই কেন? কোথায় যাবেন আপনি আবার? ওহ, বড্ড বকো তুমি, যেটা বলছি সেটা করো। ধুতিটাকে হাঁটুর উপর তুলে ভালো করে কাছা বেঁধে প্রস্তুত হলো ভুবন। সে জানতে চাইলো যে গাছে উঠে সে কি করবে। বুড়ো বললে, ওই যে সব থেকে উপরে ডালটা দেখছো, ওটাতেই একটা ফোঁকর দেখতে পাবে, ওর মধ্যেই আমার থলিটা রাখা আছে, পেরে আনোগে যাও। এদিকে অল্প অল্প আকাশ পরিষ্কার হচ্ছে, মনে হয় ভোর হয়ে আসছে। বুড়ো আবার তাড়া লাগালো। রাতে বৃষ্টির ফলে নদীর জলও বেড়ে গেছে। ভুবন আর দেরি না করে গাছে উঠে পড়ল। যে ডালটা বুড়ো বলেছিল ওই ডালটা ধরে একটু উপরে উঠেই ভুবন ফোঁকরটা দেখতে পেল। সে হাত ঢুকিয়ে থলিটা সেখান থেকে বের করে উপর থেকে চেঁচিয়ে বুড়োকে বলল, দেখুন এই থলিটাই তো, দেখুন ভালো করে। বুড়ো নিচ থেকে বললে, হ্যাঁ ওইটাই, নেমে এসো নিচে। কি ব্যাপার, বুড়ো এত দূর থেকেই দেখতে পেয়ে গেল? নিশ্চয়ই আন্দাজ করেছে, মনে মনে ভাবল ভুবন। এতক্ষণে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি সবই দেখা যাচ্ছে। নামতে গিয়ে নিচের দিকে তাকিয়ে ভুবন একটু আশ্চর্য হয়ে গেল। সবকিছুই পরিষ্কার, কিন্তু বুড়োকেই যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কেমন যেন আবছা আবছা ঠেকছে। এই বয়সে কি আমার চোখে ছানি পড়লো? না না, ওসব বাজে কথা, ছানি টানি কিছু পড়েনি, সারা রাত ঘুম হয়নি তাই হয়তো এরকম হচ্ছে। না, দেখছি আজ দুপুরে একচেট ঘুম দিতেই হবে, না হলে এই বুড়োর পাল্লায় পড়ে শেষে শরীরটা না আবার মাটি হয়ে যায়। বিড়বিড় করতে করতে ভুবন গাছ থেকে নিচে নেমে পড়ল। নেমে পিছনে তাকালে সে আবিষ্কার করলো যে বুড়ো সেখানে নেই। মুহূর্তের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেছে। ভুবন এবার মহা চিন্তায় পড়ে যায়। না, এ বুড়ো দেখছি আমাকে শান্তি দেবে না। টাকার থলিটা তো আমার কাছেই রয়ে গেল, এটা না নিয়ে গেল কোথায়? তবে কি বাড়ি চলে গেল? চাই এখন ওর ঘরেই গিয়ে দেখি বরং, বলে সে টাকার থলিটাকে কোমরে গুঁজে বুড়োর ঘরের দিকে হাঁটা মারল। খানিকটা এসেই সে আগের রাতের দেখা সেই নারকেল গাছটা দেখতে পেল। কাছাকাছি আসতে সে বুঝতে পারল কাল নিঘাত এই গাছটিতে বাজ পড়ে এর এই অবস্থা হয়েছে। তার মনে পড়ল আরো কিছু একটা যেন কাল সে এখানে পড়ে থাকতে দেখেছিল। সেটা দেখার জন্য আরেকটু কাছে এগোতেই ভয়ে তার মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো।
একটি লোক গাছের গুঁড়িটার নিচে উপুর হয়ে চাপা পড়ে আছে। সম্ভবত কাল রাতেই গাছ চাপা পড়ে তার মৃত্যু হয়। পাশে একটা লাল গামছাও পড়ে আছে, যার খানিকটা তার গলায় জড়ানো। এতক্ষণে ভুবনের মাথায় নানা আশঙ্কা ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে। সে তার আশঙ্কার সত্যতা যাচাই করবার জন্য মৃতদেহের উপরে ঝুঁকে পড়তেই বুঝতে পারল যে মানুষটা পড়ে আছে তাকে সে চেনে। মৃতদেহের চোখগুলি ঠিকরে বেরিয়ে এসেছে। ও আরও একটি জিনিস, তার পিঠের বাঁদিকে একটা বড় কালো জরুল, আর সেটা এতটাই স্পষ্ট যে সহজে চোখ এড়িয়ে যায় না। ভয়ে আতঙ্কে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভুবন সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। শুনছিলে প্রেতের গুপ্তধন। ভুবন, ময়রা ও ভূতের চরিত্রে দীপ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় দীপ। গল্পটি কেমন লাগলো আমাদের জানাও, নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়াও আমাদের মেল করে জানাতে পারো। আমাদের মেল আইডি হচ্ছে golperjhuli@gmail.com। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না ও প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে।